পরমাণু মডেলের সাফল্য এটা তো তোমরা পড়বে। আমি এখানে এত ডিটেলস যাব না। সাফল্যটা কি এই একটু এখানে এই জিনিসগুলো একটু দেখো। বোর পরমাণু মডেল হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ্য আয়ন। হাইড্রোজেন সদৃশ্য আয়ন বলতে কি বোঝায়? হাইড্রোজেনের মধ্যে কি আছে? একটা ইলেকট্রন আর একটা প্রোটন আছে, তাই না? জি হ্যালো, স্যার। তো আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, হাইড্রোজেন সদৃশ্য আয়ন বলতে আমরা কি বুঝি? যেমন হিলিয়াম, হিলিয়ামের মধ্যে কি আছে? দুইটা ইলেকট্রন আছে না? জি স্যার। দুইটা থেকে যদি একটা চলে যায় তাহলে AC প্লাস হবে না? এখানে এই AC প্লাসে কয়টা ইলেকট্রন আছে? এখানে একটা। একটা ইলেকট্রন আছে। হ্যাঁ, তো একটা ইলেকট্রন আছে। এই যে দেখো AC প্লাসে কি আছে? একটা ইলেকট্রন আছে। আচ্ছা, আরেকটা দেখো, লিথিয়াম 2+ বললাম কেন? এখানে কয়টা ইলেকট্রন আছে বলো দেখি? লিথিয়ামের মোট ইলেকট্রন কয়টা? হ্যালো, লিথিয়ামের মোট ইলেকট্রন কয়টা? এই যে এই জিনিসটা, এটা লিথিয়ামের মোট ইলেকট্রন কয়টা? হ্যালো, 3টা। হ্যালো, জি স্যার, আর দুইটা চলে গেলে একটা আছে। হ্যাঁ, তো তাহলে এইটা হাইড্রোজেন সদৃশ্য না? ঠিক একইভাবে বেরিলিয়াম, তাইলে হ্যাঁ স্যার। এগুলোর ক্ষেত্রে বোর পরমাণু মডেল এগুলোর যে বর্ণালী আছে সেটা ব্যাখ্যা করতে পারে। কিন্তু যেগুলোতে অনেকগুলো ইলেকট্রন আছে, আচ্ছা এখানে যদি আমি লিথিয়াম প্লাস লিখতাম শুধু, তাইলে কি এটা বোর পরমাণু মডেলকে সাপোর্ট করবে? লিথিয়ামে তো 3টা ইলেকট্রন আছে। না স্যার। হ্যাঁ, আমি এরকম একটা অবজেক্টিভ দিয়েছিলাম যে নিচে কোনটি বোর পরমাণু মডেলকে সমর্থন করে। হ্যাঁ সমর্থন করে। তাইলে এখানে যদি একটা প্লাস থাকে, তুমি হিসাব করবা যে এখানে কয়টি ইলেকট্রন আছে। এই যে দেখো, যাতে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান যে আয়নগুলো, সেগুলো হলো হাইড্রোজেন সদৃশ্য আয়ন। ক্লিয়ার? যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এগুলি হলো তোমার হাইড্রোজেন সদৃশ্য আয়ন। তো এগুলোর বর্ণালী কিভাবে সৃষ্টি হয় সেটা ব্যাখ্যা করা যায়, কিন্তু এছাড়া যদি অনেকগুলো ইলেকট্রন থাকে, আমি যদি শুধু হিলিয়াম লিখি তাইলে সেটার বর্ণালী কিন্তু বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে না। শুধু লিথিয়াম থাকলেও সেটার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না। এই যে বহু ইলেকট্রন বিশিষ্ট মৌলের পারমাণবিক বর্ণালীর সৃষ্টি প্রক্রিয়া বিশ্লেষণের পথ এই বোর পরমাণু মডেলের উপরে ভিত্তি করেই এই পথটা সূচিত হয়েছে। কারণ বোর পরমাণু মডেল শুধু একটা ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক সত্তার বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু বাকিগুলো কেন পারে না? এই কারণে বিজ্ঞানী সোমারফিল্ড আরো অনেক বিজ্ঞানী এগুলো চেষ্টা করেছে। যে পরবর্তীতে যেমন দেখো 1916 সালে সোমারফিল্ড প্রধান শক্তি স্তরে একাধিক উপস্তর বা অরবিটালের ধারণা প্রদান করেন। তাইলে বোর পরমাণু মডেলটা কি ভিত্তি হিসেবে কাজ করেছে না? আর রিডবার্গ ধ্রুবক বলে একটা জিনিস আছে, রিডবার্গ ধ্রুবক। এই রিডবার্গ ধ্রুবকটা হলো এটার মান বের করেছি আমরা, পরবর্তীতে দেখব। এখন এই বোরের পরমাণু মডেল থেকেই হেল্প নিয়ে রিডবার্গ ধ্রুবকের মান বের করা যায়। তো এই বোরের অবদানের জন্য 1922 সালে নিলস বোরকে কি করেছে? নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা ত্রুটিগুলো একটু পরে দেখি। বোর পরমাণু মডেলের ত্রুটি দেখো। তাহলে আধুনিক যে পরমাণু গবেষণা, এই গবেষণার ভিত্তিটাই হলো বোর পরমাণু মডেল। এবং তারপরেও বিজ্ঞানীরা অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখছে যে এর মধ্যেও কিছু ত্রুটি বিচ্যুতি আছে। সেগুলিকে আমরা কি বলি? সীমাবদ্ধতা বলি।
এই ত্রুটিগুলো একটু দেখো। এখানে বোর পরমাণু মডেলের উল্লেখযোগ্য সীমাবদ্ধতা সমূহ হলো, একটু রিডিং পড়ে আমাকে শোনাও। এই যে এই জিনিসগুলো দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ একটু বোর বলো। পরমাণু হ্যাঁ স্যার পড়বো। হ্যাঁ হ্যাঁ বোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ্য আয়নের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা দেওয়া গেলেও এর সাহায্যে বহু ইলেকট্রন বিশিষ্ট মৌলের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায় না। এটা কি বুঝতে পেরেছো এই জিনিসটা? আচ্ছা, বহু জি ইলেকট্রন স্যার। বিশিষ্ট মৌল, যেমন ধরো আমরা হিলিয়ামই ধরতে পারি, লিথিয়ামও ধরতে পারি, বেরিলিয়াম, এরকম যার মধ্যে একটার বেশি ইলেকট্রন আছে। ঠিক আছে, এরপরে দেখো বোর পরমাণু মডেলের শক্তি স্তরগুলো বোর কি? পরমাণু মডেলের শক্তি স্তরগুলোকে বৃত্তাকার ধরা হয়েছে, কিন্তু কোনো কেন্দ্রই বস্তুর চারদিকে অন্য কেন্দ্রীয় বস্তু বস্তুর পর্যায়বৃত্ত কেন্দ্রীয় বস্তুর চারদিকে অন্য কোনো বস্তুর পর্যায়বৃত্তিক গতি সাধারণত উপবৃত্তাকার হয়। এই হিসাবে ভারী এবং ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রনের পর্যায়বৃত্ত গতিপথ ও গতিপথ উপবৃত্তাকার হয় স্বাভাবিক। পর্যায়বৃত্তিক মানে কি এটা বুঝো? যেমন ঘড়ির কাঁটার যে গতিটা, এটা হলো পর্যায়বৃত্তিক গতি। যেমন 12টা বাজলে কি হয়, প্রতিদিন 12টার সময় এক জায়গায় ঘুরে আসে না? ঘন্টার কাঁটাটা, মিনিটের কাঁটাটা 1 মিনিট পরে পরে 12টার জায়গায় ঘুরে আসে। সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড 60 সেকেন্ড পরে পরে 12টায় ঘুরে আসে। এই যে গতিটা, এটাকে আমরা বলি পর্যায়বৃত্তিক গতি। তো এই পর্যায়বৃত্তিক গতি, যেমন আমরা দোলক, সরল দোলক দেখেছি না, সরল দোলকের গতিটাও একটা পর্যায়বৃত্তিক গতি। আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্টটা পড়ো। বোর পরমাণু মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রনের মতো ক্ষুদ্রাকার কণার অবস্থান ও ভরবেগ একই সময়ে নির্ণয় করা সম্ভব। কিন্তু বিজ্ঞানী হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে ইলেকট্রনের মতো গতিশীল ক্ষুদ্রাকার কণার অবস্থান ও ভরবেগ একই সময়ে নির্ণয় করা সম্ভব নয়। এক্ষেত্রে ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে গেলে এর ভরবেগের সঠিক মান অনেকটা অনিশ্চিত হয়ে পড়বে। আচ্ছা, এখন মনে করো একটা ইলেকট্রন তো দ্রুত গতিতে ছুটতেছে, তো তাইলে তার অবস্থান মানে কি? আমি এটাকে কোন জায়গায় আছে এটা যদি চিহ্নিত করতে করতে সে অনেক দূরে চলে যাবে না? জি স্যার। হ্যাঁ, তো তাইলে এইটার শক্তি যদি আমি নির্ণয় করতে চাই, তাইলে দেখা যাবে যে ওইটা নির্ণয় করতে করতে সে অন্য জায়গায় চলে গেছে। তাহলে তার যে ভরবেগ, ভরবেগ মানে শক্তি, এবং তার অবস্থান, এই দুটো একসাথে নির্ণয় করা সম্ভব না। হয় আমি যদি শক্তি ঠিকভাবে পরিমাপ করি তাহলে অবস্থানের মধ্যে অনিশ্চয়তা চলে আসবে, আবার যদি আমি তার অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করতে চাই তাহলে তার ভরবেগ কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো তাই এই জিনিসটা কি, তার বেগ ভর সব চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো তাইলে এই যে সময়ের সাথে অবস্থানও চেঞ্জ হচ্ছে, তার ভরবেগও কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাকে বলি হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এটাকে বলে। 3 নম্বর গেল। 4, বিজ্ঞানী ডি ব্রগলির মতে ইলেকট্রনের কণা ধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্মও রয়েছে, কিন্তু বোর মডেলের ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি সম্পর্কে কিছু বলা হয়নি। হ্যাঁ, ইলেকট্রন যে তরঙ্গ আকারে চলে, এটা বোর পরমাণু মডেলে কিছুই বলা হয়নি। আরেকটা জিনিস দেখো, 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটায় হাইড্রোজেন পরমাণু যদি এক শক্তি স্তর থেকে, এই যে এখানে দেখো N1টা হলো একটা শক্তি স্তর, তোমরা এই জিনিসটা দেখো, তোমরা দেখো এখানে এই যে N1টা, এই N1টা একটা শক্তি স্তর, তারপরে N2টা হলো আরেকটা শক্তি স্তর। এই যে দেখো N1টা হলো
একটা শক্তি স্তর, N2 হলো আরেকটা শক্তি স্তর। এখন N2 থেকে যদি একটা ইলেকট্রন N1 এ নেমে আসে, এখান থেকে যদি N1 এ নেমে আসে, তাহলে তার জন্য একটা বর্ণালী রেখা তৈরি হবে না? হ্যাঁ, এখানে একটা রেখা তৈরি হওয়ার কথা। এই যে n=2 থেকে n=1 এ যদি একটা ইলেকট্রন নেমে আসে, তাইলে রেখা কয়টা তৈরি হবে? একটা, এই যে লাল লাইনটা আমি দেখালাম, তাই না? কিন্তু আমরা যদি বর্ণালী বীক্ষণ যন্ত্র দিয়ে এইটাকে দেখি, দেখা যাবে যে এখানে দুইটা রেখা তৈরি হয়েছে। অর্থাৎ বোর পরমাণু মডেলে হাইড্রোজেন পরমাণুর এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য সৃষ্ট বর্ণালীতে একটি মাত্র রেখা দেখা যাওয়ার কথা। কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে হাইড্রোজেন বর্ণালীতে কোনো কোনো রেখা পুনরায় সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, n=2 হলে এখানে দুই রকমের অরবিটাল হয় না, S আর P, বুঝতে পেরেছো? তাইলে এক মিনিট, S আর P, এখন তাইলে ইলেকট্রনটা S এও উঠতে পারে, 2s এও উঠতে পারে, অথবা 2sp তে উঠতে পারে, অথবা 2sp থেকে এই 2 থেকে ইলেকট্রনটা 1 এ যাওয়া, এর মানে এইটা 2p থেকেও যেতে পারে অথবা 2s থেকেও যেতে পারে। এই কারণে দুইটা রেখা তৈরি হবে না। এই ছবিটা কি বুঝতে পেরেছো তোমরা? এই ছবিটা, এটা দেখছো, ইলেকট্রন 2p তে উঠতে পারে, 2s এ উঠতে পারে। এই যে 2 লেভেলে মোট অরবিটাল আছে কয়টা? দুইটা অরবিটাল। কিন্তু আবার p অরবিটালও তো আবার 3 রকমের আছে না? তাইলে বোর পরমাণু মডেল অনুযায়ী যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে একটা ইলেকট্রনের ধাপান্তরের জন্য একটা মাত্র রেখা দেখা যাওয়ার কথা। কিন্তু আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে এখানে অনেকগুলো রেখা দেখা যায়। আচ্ছা, রেখা বর্ণালী কিভাবে তৈরি হয়? আমরা বোরের পরমাণু মডেলে পড়েছি না যে ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিচে নামে তাইলে কি হয়? তোমার বিকিরণ বর্ণালী তৈরি হয়। আর নিচের শক্তি স্তর থেকে যদি উপরের শক্তি স্তরে যায় তাইলে কি হয়? শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন বর্ণালী তৈরি হয়। তো এইখানে বোরের তত্ত্ব অনুযায়ী শুধুমাত্র একটা রেখা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখব যে এখানে অনেকগুলো রেখা পাওয়া যায়। হাইড্রোজেন বর্ণালীতে মোট 3 রকমের রেখা দেখা যায়। এটা আমরা পরের ইয়েতে পড়ব। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। এই স্লাইডটায় আমরা গেলাম। এইটা আগে তোমরা একটু বুঝো, জিমান প্রভাবটা কি, তারপরে স্টার্ক প্রভাব কি, তারপরে এইটা 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হলো বোর পরমাণু মডেল জিমান প্রভাব এবং স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, এখানে দেখাইছে, এই ছবিটা দেখে বুঝতে পারো তোমরা? হ্যালো হ্যালো, এখানে তো লেখা আছে নন ম্যাগনেট ফিল্ড আর ম্যাগনেট ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, এইটা কি, এটা বুঝো? ম্যাগনেটিক ফিল্ড আর নন ম্যাগনেটিক ফিল্ড কি? একটা পরমাণু কি তড়িৎ চার্জ নিরপেক্ষ, এখানে যতটা পজিটিভ চার্জ আছে ততটা নেগেটিভ চার্জ আছে। ইলেকট্রন হলো কি নেগেটিভ চার্জ না? ঋণাত্মক তড়িৎ, ঋণাত্মক। হ্যাঁ, ঋণাত্মক কণা। তো তার মধ্যে কি আছে? বিদ্যুৎ আছে না? নেগেটিভ বিদ্যুৎ আছে না? তাইলে তার একটা বৈদ্যুতিক ক্ষেত্র আছে, আবার আরেকটা কি আছে? বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হলে পাশে আবার আরেকটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। বুঝতে পেরেছো? তাইলে এই বৈদ্যুতিক ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়। ম্যাগনেটিক ফিল্ড, এখন বাহির থেকে যদি আমি একটা চৌম্বক আনি তাহলে তার একটা চৌম্বক ক্ষেত্র থাকবে না? জি স্যার। তাইলে এইখানে এই যে ধাপান্তরটা হয়েছে, একটা ইলেকট্রন 1s থেকে 2p তে গেছে, 1s থেকে কোথায় গেছে? 2p তে। তো তাইলে এখানে একটা রেখা তৈরি হয়েছে। এই যে রেখা কয়টা? একটা। এই যে লাল রেখাটা, এটা দেখতে পাচ্ছ? এটা দেখা যাচ্ছে। হ্যাঁ। তো এখন এইখানে যদি আমি চৌম্বক ক্ষেত্র স্থাপন করি তাহলে দেখা যাবে যে এই পি অরবিটালটা আবার 3 দিকে বিন্যস্ত হয়। পি রেখাটা কি হয়ে যায়? 3টা রেখায় পরিণত হয়ে যায়।
তাইলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে দেখা যাবে যে একটা বর্ণালী রেখা আবার কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। এইটাকে আমরা কি বলি? জিমান প্রভাব। এটাকে আমরা কি বলি? জিমান প্রভাব। 6 নম্বর পয়েন্টটা আমাকে পড়ে শোনাও একজন। হ্যালো। বোর পরমাণু মডেল জিমের প্রভাব ও স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কোন রেখা বর্ণালী আরো কতগুলো সূক্ষ্ম রেখায় বিশ্লিষ্ট হওয়ার বিষয়টিকে জিমেন প্রভাব এবং বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে কোন রেখা বর্ণালী আরো কতগুলো সূক্ষ্ম রেখায় বিশ্লিষ্ট হওয়ার বিষয়টিকে স্টার্ক প্রভাব বলে। আচ্ছা, আমরা ইচ্ছা করলে চৌম্বক একটা পরমাণুর কাছে চৌম্বক আনতে পারি, অথবা আমরা একটা বিদ্যুৎ ক্ষেত্র আনতে পারি। বুঝতে পেরেছো? আর চুম্বক আনলে কি হবে? চুম্বক ক্ষেত্র, চুম্বকের একটা ক্ষেত্র তৈরি হয়। আচ্ছা, চুম্বক ক্ষেত্রটা কি, এটা কি তোমরা বুঝো? যেমন আমি একটা লোহার জিনিসের কাছে চুম্বক কি লাগাতে হয়, না কিছু দূরে রাখলে ওইটা আকর্ষণ করে না? অর্থাৎ একটা, হ্যাঁ, কতটুকু স্থান জুড়ে সে তার কাজ করতেছে ওইটা। হ্যাঁ, একটা চুম্বক আশেপাশের যে এলাকা পর্যন্ত তার প্রভাবটা থাকে সেটা হলো তার চৌম্বক ক্ষেত্র। ঠিক একইভাবে বৈদ্যুতিক চার্জযুক্ত একটা বস্তু, যেমন চিরুনি, মাথার মধ্যে বসাইলে দেখা যায় দূরের থেকে কাগজ টান দিয়ে ধরে, ওইটা হলো তার কি? বিদ্যুৎ ক্ষেত্র। ক্লিয়ার? তাইলে জিমান দিয়েছে চৌম্বক ক্ষেত্রের প্রভাব, আর স্টার্ক দিয়েছে কি? বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাব। কার উপরে বলো দেখি? পারমাণবিক বর্ণালীর উপরে। একটা পরমাণুর বর্ণালী এখানে দেখিয়েছে যে একটা ইলেকট্রন, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন 1 নং শক্তি স্তর থেকে 2 নং শক্তি স্তরে জাম্প করে উঠেছে। তাইলে আচ্ছা, এখানে কালো বর্ণ কি কেন বলতে পারো তোমরা? এই পুরো ছবিটা কালো বর্ণ কেন? আলো যদি শোষিত হয় তাহলে অন্ধকার হয়ে যাবে না? বুঝতে পেরেছ? আলো শোষিত হইলে তাইলে কালো বস্তু কি করে? আলো শোষণ করে, তাই না? এই কালো রংটা দেওয়ার কারণ হলো এখানে যে বর্ণালীটা তৈরি হবে এটা হলো শোষণ বর্ণালী। আর যদি তোমার বিকিরণ বর্ণালী হয় তাহলে সেটা হতো, যেমন এইখানে বিকিরণ বর্ণালী এইখানে, তাহলে এগুলো দেখা যায় সাদা। আর শোষণ বর্ণালী হলো শক্তি যদি শোষিত হয় তাহলে ইলেকট্রন নিচের শক্তি স্তর থেকে লাফ দিয়ে উপরে উঠলে শক্তি শোষিত হয়, এবং এর কারণে একটা রেখা দেখা যাওয়ার কথা। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা রেখা দেখা যাওয়ার কথা। এখানে একটা রেখা দেখা যাওয়ার কথা, কিন্তু আমরা যদি এখানে চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, এটা বুঝতে পেরেছ? চৌম্বক ক্ষেত্র যদি দেই তাইলে একটা রেখা কি হয়ে যাচ্ছে? 3টা রেখায় পরিণত হয়ে যাচ্ছে। একটা সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিশ্লেষিত হয়। তো এখানে নিচে আমি লিখে রাখছি, দেখো এই জিনিসটা দেখো। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের, এই যে দেখো n = 1s থেকে n = 2p তে ধাপান্তরের জন্য সৃষ্ট শোষণ বর্ণালীর সূক্ষ্ম রেখায় বিভাজন, এই ছবিটার নাম। এটা বুঝতে পেরেছো? তাইলে আমরা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো জানলাম। তোমরা আবার একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে?